So welcome to our class. Uh, Today we are going to talk about the new topics, that is neural network, right? And we also know the another name of neural network in other contexts, that is the deep learning, right? So dear, nowadays the artificial intelligence, the real application of the artificial intelligence in the context of job market, in the context of research, in the context of higher study, I mean, its demand is very high. So the first thing is that what is deep learning? You know, deep learning is one of the subset of machine learning, and that uses deep learning algorithm to implicitly come up with important conclusion. And usually, deep learning is unsupervised or semi-supervised learning. I mean, uh, it has been discussed, right, in our lecture, what is the supervised and what is semi-supervised learning. So there, deep learning is a technique which basically mimics the human behavior. Mimic, that means the copy. So deep learning টা তোমার যেটা করে যে মানুষের যে বিহেভিয়ার সেটাকে কপি করে সে। And deep learning আমরা কোথায় ইউজ করি অলরেডি কারা কারা ডিপ লার্নিং ইউজ করে? লেটস সে অল মেজর কমার্শিয়াল স্পিচ, এক্সাম্পল মাইক্রোসফট, গুগল অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোসফট কর্টানা, এই কাজগুলোর জন্য আমরা ডিপ লার্নিং ইউজ করতে পারি। প্যাটার্ন রিকগনিশন সিস্টেমে হতে পারে, এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হতে পারে। লেটস সে আমি সাউথ ইস্ট অ্যাডমিশনে কল করলাম যে হ্যালো, আমি লেটস সে রাকিব বলছি, সিএসসি ডিপার্টমেন্টের টিউশন ফি কত? নাও হোয়াটস হ্যাপেন, এখন সামওয়ান পিকস দ্য কল, রাইট? কলটা পিক করে আমাকে অ্যান্সার দিচ্ছে। বাট আমরা এমন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, আমরা হয়তো এই কোর্সে ওই ধরনের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদেরকে, সেখানে দেখা যাবে যে উইদাউট হিউম্যান ইন্টারাকশন আমি যা চাচ্ছি অ্যান্সার গুলো আমার সাথে একজনের কথা বলছে, এন্ড দ্যাট ইজ কল্ড দ্য বট, হ্যাঁ, চ্যাট বট। সো আমার সাথে কথা, আমি যদি চ্যাট করি আমার সাথে চ্যাট করছে, তাহলে সেখানে কোনো হিউম্যান নেই, তাতে করে কস্ট কি অনেক সেভ হয়। তাহলে অর্গানাইজেশন গুলো, আমরা যদি এই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, তাহলে কমার্শিয়াল এই প্রোডাক্ট গুলো যে কেউ বাই করবে। Now, the main architecture of the deep learning, but there are few things, but এখানে আমি কয়েকটা জিনিস বলছি যে ডিপ লার্নিং যে আর্কিটেকচারটার উপরে বেস করে, সেটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, দ্যাট ইজ দ্য এএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, দ্যাট ইজ সিএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, দ্যাট ইজ আরএনএন, জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক, জেন, রিকার্সিভ neural network, that is RVNN. Though maybe we will focus these first three, এই তিনটাতে একটু বেশি ফোকাস করব। What is neural network, right? Guys, artificial neural network are inspired by biological neural network. I mean, মানুষের যে বায়োলজিক্যাল যে নিউরন, অর্থাৎ সেই কনসেপ্টে কিন্তু নিউরাল নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ মানুষের ব্রেনের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই নিউরাল নেটওয়ার্ক তৈরি করা। এখন কেন আমরা এই সাবজেক্টটাকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট বলছি, বা এখন ওয়ার্ল্ড চেঞ্জ করার মতো সাবজেক্ট বলছি, কারণ হচ্ছে তুমি যদি সামহাউ মানুষের ব্রেনকে রিড করতে পারো, হাউ ডাজ ইট ওয়ার্ক, সেটা যদি আমরা কম্পিটিশনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা পৃথিবীর অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো। So dear, what is neural network? Already I told you. The basic of neural network যদি আমরা কথা বলি, তাহলে ANN, মানে artificial neural network, is based on collection of connected units or nodes. এখন এই যে ইউনিট এবং নোডস কি, সেগুলোকে আমরা বলি artificial neurons, which loosely model the neurons in a biological brain. এখন দেখো, একটা বায়োলজিক্যাল ব্রেনে কিভাবে নিউরন গুলো কাজ করে, আমি যদি এই বড়টা দেখাই, এগুলো এক একটা কিন্তু নিউরন। তার মানে একটা হিউম্যান ব্রেনে কি পরিমাণ নিউরন আছে, ক্যান ইউ টেল? 86 বিলিয়ন। একটা মানুষের ব্রেনে বলা হয় যে 86, মোর দেন 86 ইভেন। এখন তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা চ্যালেঞ্জ হলো কম্পিউটেশন পাওয়ার। তাহলে এখন তুমি চিন্তা করতে পারছো 86 বিলিয়ন, তাহলে আল্লাহ পাক মানুষকে কি পরিমাণ প্রসেসিং পাওয়ার দিয়েছে, এই প্রসেসিং পাওয়ার এখনো কিন্তু আমাদের কাছে নেই। সো ওয়ান চ্যালেঞ্জ। অ্যানাদার চ্যালেঞ্জ হলো এই 86 মিলিয়নকে একদিকে হলো কম্পিটিশনাল পাওয়ার, আরেকটা হলো সেগুলোকে প্রসেস করার জন্য যে লেভেলের অ্যালগোরিদম দরকার, স্টিল দ্যাট ইজ নট এনাফ। তো বলতে পারো 90s 80s এর আগে তখন তো মেশিন লার্নিং ছিল না, তাই না?
তো তখন একটা ওই ভাস্ট পরিমাণ মানুষ কিন্তু এআই অ্যাপ্লিকেশন বুঝে নেই, মানে এআই ইম্পর্টেন্সটা এতটা বুঝতে পারেনি, বা এআই বেসড অ্যাপ্লিকেশন ওইভাবে ডেভেলপ করা যায়নি। যখন মেশিন লার্নিং আসলো, অনেক ধরনের অ্যাপ্লিকেশন চলে আসলো, যে ঠিক আছে এখন এআই বেস মানুষের ডায়াগনোসিস গুলা, মানুষের বিভিন্ন, যেমন ফেস রিকগনিশন, তাই না, তারপরে ওই যে মানুষের আই এর দিয়ে, তারপরে অ্যাটেন্ডেন্স, ফিঙ্গারপ্রিন্ট, অনেক কিছু শুরু হলো। এরপরে যখন মেশিন লার্নিং এ একটা পর্যায়ে দেখলো যে স্যাচুরেটেড, তখন তাহলে এখন কি, দেন ইট ইজ দ্য ডিপ লার্নিং। তখন হলো এখন ডিপ লার্নিং, এখন টুমরো অন্য কিছু আসতে পারে। সো ইটস এ কন্টিনিউয়াস এখানে, কারণ তার মানে কি, তুমি তো মানুষের মতো যেদিন তুমি ফুল সবকিছু ভাবতে পারবা, সেদিন হয়তো হয়তো তুমি বলতে পারো না এনাফ, এর যে পরিমাণ রিসোর্স, যে অ্যালগোরিদম এখন একটা স্যাচুরেটেড জায়গায় গিয়েছে, বাট তার আগ মুহূর্ত পর্যন্ত তুমি বলতে পারো না, কারণ এখনো অনেক অনেক কিছু করার আছে। তো এখন এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরন যে কানেকশন গুলো, এই কানেকশন গুলোকে আমাদের এখানে আমরা বলি সিনেপসিস। হ্যাঁ, সিনেপসিস, এই কানেকশন গুলা ইন এ বায়োলজিক্যাল ব্রেন, বায়োলজিক্যাল ব্রেনও তাই বলে। এবং একটা নিউরন থেকে আরেকটা নিউরন দেখো কিভাবে সিগন্যাল ট্রান্সমিট করে, মানে আমাদের ব্রেনের একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি হয়, সিগন্যাল ট্রান্সমিট করে। তো আমরা এখানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে আমরা সিগন্যাল পাস করি, আসলে ইট মে বি লাইক ইনফরমেশন অর কোনো ডেটা, এবং সেটাকে আসলে আমরা এখানে নিউরন না বলে আমরা বলি একটা নোড বলি আমরা, রাইট? ইটস এ নোড। সো আমরা যদি একটা আর্কিটেকচার দেখি বেসিক, যে এএনএন একটা কি রকম হতে পারে, এই যে দেখো কতগুলো ইনপুট দেখা যায়, এগুলো হচ্ছে ইনপুট নোড। আর এই যে ভিতরে যেগুলো, এগুলো দ্যাট ইজ দ্য অ্যানাদার নোড, দ্যাট ইজ দ্য হিডেন লেয়ার, অর্থাৎ এগুলো একটা হচ্ছে নিউরন, এন্ড দ্যাট ইজ দ্য আউটপুট লেয়ার। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনপুট লেয়ার, middle one is hidden layer, and last one is output layer. But their question is there only hidden layer? No, there are many hidden layer. How much it depends on that particular problem. ওই প্রবলেমের উপর বেস করে আমরা বলতে পারবো কতটা হিডেন লেয়ার এখানে লাগবে। তার মানে এই হিডেন লেয়ার যত বাড়বে, তোমার কমপ্লেক্সিটি তত বাড়বে, কম্পিটিশনের পাওয়ার তত বাড়বে। ক্লিয়ার? তো সেজন্য আমরা যে কোনো সিম্পল প্রবলেমকে আসলে ডিপ লার্নিং দিয়ে সলভ না করাই বেটার, আনলেস যদি সেটা কমপ্লেক্স প্রবলেম না হয়। অনলি we better we it is used in to solve any complex problem, but simple problem গুলো করে কেন পোষাবে না, কারণ যে পরিমাণ কম্পিটিশন পাওয়ার লাগবে, ইটস হিউজ। লাইক তোমার একটা এই যে রিপোর্ট থেকে, এক্সেল রিপোর্ট থেকে তুমি কোনো একটা ইসে দিতে চাও, এই ধরনের হিউজ, বা তুমি একটা অর্ডার প্রেডিকশন, ওই কয়েক বছরের ডেটা থেকে তুমি কোনো একটা কিছু করবা, এই সাচ থিংস, বা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই যে মানুষের, আমি কিছু লিখছি, পরের লেখাটা আমি কি দিতে পারি, গুগল যে কাজটা করে, হ্যাঁ, টাইপ করার সময় সে বলে দেয় না যে তুমি পরে মনে হয় এটা লিখতে চাইতেছো, কাইন্ড অফ দিস। সো an artificial neural network is simply a set of mathematical algorithm. আসলে এটা এখানে কিছু ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম আছে that work together to perform operation on the input, এবং কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন আছে যেগুলো একসাথে কাজ করে ইনপুটে, যে ইনপুটটা দিই সেগুলোর উপরে সে কিছু অপারেশন চালিয়ে আমাদেরকে একটা আউটপুট প্রডিউস করে দেয়। তাহলে ইটস ডোন্ট ওয়ারি ফর দ্যাট, কিছু সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম। বাট ইন্টারেস্টিং হলো সাম অফ ইউ আর ভেরি গুড ইন ম্যাথস, তাদের জন্য এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। যারা ম্যাথস পারো, হয়তো প্রোগ্রামিং পারো না, ডোন্ট ওয়ারি, তোমার জন্য খুবই সহজ। আর প্রোগ্রামিংটা আমরা ইজিলি শিখে ফেলা যাবে। অলরেডি তোমাদেরকে আমরা পাইথনটা শুরু করে দিয়েছি, বাট রেস্ট অফ দ্য থিংস আই হোপ ইউ উইল কন্টিনিউ ইট, রাইট? সেটা নিজেদের একটু কন্টিনিউ করতে হবে। সো মেইনলি ম্যাথমেটিক্স পারলেই হলো, এবং খুব ভালো ম্যাথমেটিক্স না, মানে অ্যাটলিস্ট ম্যাথস এর বেসিকটা থাকলে হলো আর কি। আমি কিছু বেসিক ম্যাথমেটিক্স বুঝি। সো এএনএন কি নিয়ে কনসিস্ট তার আমরা একটা ডায়াগ্রাম দেখেছি, যেখানে কিছু ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে, আউটপুট লেয়ার থাকে। হিডেন লেয়ারে ক্যালকুলেশন করে আমাদেরকে একটা আউটপুট দেয়। আগে এই বেসিকটুকু আমরা এখন রাখি, আমরা এখন ডেপথে আর না যাই। Why should we use the neural network? Neural networkটা কেন ব্যবহার করো? Neural networks can help us understand the relationship between complex data structure. যে কমপ্লেক্স যে ডেটা আছে সেগুলোর রিলেশনশিপটা বুঝতে আমাদেরকে হেল্প করে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক ক্যান বি ইউজড টু প্রিডিক্ট linear and non-linear relationship both. You can find both relation, either it is a linear or not linear. So there are different types of neural network. What are these? One is called the feed forward neural network. Feed forward neural network কি,
যে শুধু একদিকে সে মুভ করবে, আমি ইনপুট দিলাম, হিডেন লেয়ার গিয়ে আমাকে আউটপুট দিবে, দেয়ার ইজ নো ব্যাক, এটা সে ব্যাকে আসতে পারবে না। দিস নেটওয়ার্ক কন্টেন্টস অ্যান ইনপুট, হিডেন অ্যান্ড আউটপুট লেয়ার, সিগন্যাল ক্যান মুভ ইন অনলি ওয়ান ডাইরেকশন। তো আমরা কি দেখতে পাচ্ছি, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কে সিগন্যাল একটা ডাইরেকশনে যাবে, ওকে ডিয়ার। আর ব্যাক ফিডব্যাক নেটওয়ার্কে কি হয়, সিগন্যাল বোথ ডাইরেকশনে যাবে, ফরওয়ার্ডও যাবে, যেহেতু আমার এখানে লুপ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লুপ আছে, তাহলে আউটপুটটা আবার ইনপুটে ঢুকতেছে। তার মানে আমরা যদি আবার বলছি ফিডব্যাক নেটওয়ার্কে কি, যে টু ডাইরেকশনাল, তার মানে আমি যে ইনপুটটা দিচ্ছি সে লুপের মাধ্যমে আবার আমার আউটপুটটা আবার ইনপুট হিসেবে সে আসতে পারে। This network has feedback path. It means signal can travel in both the direction. So in the previous one, it was only one direction, but it is a two direction. Neurons can have all the possible connection. Due to loop, it becomes a dynamic system that changes continuously. So আমরা বলতে পারি this one is a dynamic and continuously you can change and update এটা করা যায়। So forward propagation, the same concept. Backward propagation, যেটা আমরা একটু আগে দেখেছি, সেটা backward propagation, যে মানে কি আবার ব্যাকে আসতে পারে। So all the components of neural network on আমরা এখানে neural network কিছু component আছে, because still we didn't start the neural network. আমরা neural network এর কিছু basic terminology গুলো আমরা দেখছি, right? আমরা neural network কিছু basic term and terminology গুলো দেখছি, এখন আমরা details এ যাইনি। So dear, what are the component? One of the components is the bias. এখন এখানে শুধু টার্মিনোলজি একটু মনে রাখো, হ্যাঁ, আমরা এগুলো ডিটেলস আসবো, আর আমি ডিটেলস তো ডকুমেন্ট দিচ্ছি তোমাদেরকে, আবারও বলছি একটু কিন্তু পড়তে হবে, তোমরা একটু রিড আউট করে যাবা। আর এই টার্মিনোলজি গুলো কিছু আছে হয়তো একটু এখন ক্লিয়ার নাও হতে পারো, যখন আমরা রিয়েল সিমুলেশন বা অ্যাপ্লিকেশন যাবো তখন আরো ক্লিয়ার হবা, বাট অ্যাটলিস্ট এখন বেসিক যতটুকু পারো মনে রাখো, রাইট? সো ওয়ান অফ দ্য টার্মিনোলজি দ্যাট ইজ কল্ড দ্য বায়াস। হোয়াট ইজ দ্য বায়াস? বায়াস ইজ সিম্পলি আ কনস্ট্যান্ট ভ্যালু। বায়াস হলো একটা কনস্ট্যান্ট that is added to the product of the input and weight, মানে আমরা যে ইনপুটটা দিই এবং যে ওয়েটটা দিব নিউরাল নেটওয়ার্কে, সেখানে বায়াস হলো একটা কনস্ট্যান্ট যেটা আমরা তার সাথে অ্যাড করে দিই। তাহলে the bias is used to shift the result of activation function towards the positive or negative side, left or right. মনে করো আমরা বায়াস দিয়ে কি করি, লেটস সে আমি একটা আউটপুট চাই 1, তো আমার আউটপুটটা এসেছে লেটস সে 0.4, তাহলে আমি 0.6 অ্যাড করে দিলে 1 হয়ে যায় না? 1 হয়ে যায়। তাহলে এখানে 0.6টা ইট ইজ ইউজ অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে বায়াস দিলে আমি তার ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি, কারণ রিয়েলি যে আউটপুট আসবে হয়তো এটা আমার ডেজার্ট আউটপুট না, তখন ডেজার্ট আউটপুটের জন্য আমি যে ভ্যালুটুকু অ্যাড করি দ্যাট ইজ দ্য বায়াস, মানে আমি আমার মতো করে আউটপুটটাকে চেঞ্জ করতে পারবো বায়াস দিয়ে। তাহলে বায়াস কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দাও, দ্যাট ইজ দ্য বায়াস। এটা বুঝতে পেরেছো বায়াসটা কি? ধরো তোমার রেজাল্ট আসবে 0.4 আসার কথা, এসেছে তোমার 0.1, তাহলে তুমি 0.3 অ্যাড করে দিয়েছো। সো এই কনস্ট্যান্টই হচ্ছে বায়াস। বায়াসটা কি দেখো, তাহলে তোমার আউটপুট কি, সাম ওয়েট ইনটু ইনপুট, মানে যে ইনপুট, এখন ওয়েট কি ইনপুট কি আসলে ভিজুয়ালাইজ আমরা পরে করাতে পারবো, তার সাথে তুমি যে বায়াসটা দিয়ে দিছো সেটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ দ্য বায়াস। তো দ্য বায়াস শিফট দ্য অ্যাক্টিভেশন ফাংশন। এখন অ্যাক্টিভেশন ফাংশন কি এটা পরে বলতেছি, এজন্য শুরুতে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা একটু পর আবার বুঝে যাবো। ফর এক্সাম্পল y ইকুয়াল টু mx প্লাস c, এখানে একটা জিনিস বলো, যদি c এর ভ্যালু 0 হয় তাহলে এই সরল রেখাটা কোন দিক দিয়ে যাবে সবসময়? স্যার মূল বিন্দু হবে মূল বিন্দু যদি c এর ভ্যালু তুমি অ্যাড করে দাও তাহলে এটা কি সবসময় মূল বিন্দু দিয়ে যাবে? না স্যার, এটা হচ্ছে বায়াস। হ্যাঁ, এটাই হচ্ছে বায়াস। ওকে ওই যে ম্যাথমেটিক্সে তোমরা যেটা বুঝছো আমি শুধু রিলেট করে দিচ্ছি, এখন তোমরা সবাই বুঝে ফেলছো, এটাই বায়াস। সো হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড? থ্রেশহোল্ড ইজ এ কাট অফ ভ্যালু অফ দ্য ফাংশন, এটা তোমরা সবাই বুঝো। থ্রেশহোল্ড হলো যে আমার আউটপুটটা, আমি বললাম যে এটা 1 বেশি হতে পারবে না, এখন কিন্তু আউটপুটটা ফর এক্সাম্পল হলো 1 পয়েন্ট সামথিং, আমি বললাম যে 1 পয়েন্ট সামথিং হোক, আমি এটাকে 1 এ ধরবো। আবার আমি বললাম যে এটা 0-র চেয়ে যতই কম হোক আমি এটা 0 ধরবো, লেটস আমার এটা আসলে -3 বা -4, আমি বললাম যে না আমি এটাকে 0 ধরবো। তার মানে থ্রেশহোল্ড হলো একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে বা নিচে যাওয়ার যে ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য থ্রেশহোল্ড। So threshold is a cutoff value of the function. So if you set it to 0.5, anything below is 0. তো আমি বললাম যে কি আমার থ্রেশহোল্ডটা 0.5 আমি ধরেছি। তো এখন আমি বলে দিলাম যে 0.5 যদি থ্রেশহোল্ড হয় তার নিচে যাই আসবে সেটা হবে 0, এবং 0.5 এর উপরে যা আসবে
তার উপরে যাই আসবে আমি এটাকে 1 ধরবো। আমি এটাকে যদি 0.6 আসে আমি 0.6 বলবো, আমি বলবো 1। যদি 0.7 আসে আমি বলবো 1। ক্লিয়ার কিনা থ্রেশহোল্ড কনসেপ্টটা? তবে এখানে আরো অনেক কথা আছে। থ্রেশহোল্ড ইজ এ ফাংশন, বুলিয়ান ফাংশন দ্যাট ডিটারমাইন্স whether a value equality of its input exceed the certain threshold। যেমন এত কথা আছে, সুন্দর সুন্দর করে খুব বোঝা যাবে। এই যে আরো এক্সাম্পল আছে এখানে। আচ্ছা, threshold values are used to compare the output value. Now we're talking about the activation function. দেখেন একটু আগে আমরা activation বলেছি, but because you didn't know the activation function before, হ্যাঁ, তো তোমরা তো activation function একটু আগে জানতা না, এখন আমরা বলছি activation function কি জিনিস। In simple words, an activation function binds a value which range in a small range. In a small range like 0, 1 and -1 to 1. তার মানে activation function হলো তুমি তোমার যে আউটপুটটা, তোমার আউটপুট মনে করো আসতে পারে 5 or 100 or যাই আসুক, তুমি আউটপুটটাকে একটা রেঞ্জের মধ্যে আটকে দিবা, and that is the activation function। মনে করো তাহলে অ্যাক্টিভেশন ফাংশনের কনসেপ্ট হলো আমার আউটপুট যাই আসুক আমি তাকে 0 থেকে 1 অথবা -1 থেকে 1 এর মধ্যে আমি এটাকে আটকে দিব। এখন তুমি বলছো এটা কি করে পসিবল, আমার আউটপুট আসলো আপনার 10,000, আপনি কি করে এটাকে, হ্যাঁ সেটা আমরা করতে পারি, এন্ড দেয়ার ইজ এ ফর্মুলা। সেই ফর্মুলাতে যদি আমরা করি সেই জিনিসটা রেঞ্জে চলে আসবে। So an activation function maps the huge values to small range of values for making the calculation easier। মানে খুব সহজে ক্যালকুলেশন করার জন্য আমাদের সুবিধা হয়। আমার অনেক বড় একটা সংখ্যাকে আমি ছোট একটা সংখ্যা নিয়ে আসবো, তাহলে সিম্পল এভাবে যদি বলি বড় কোনো নাম্বারকে ছোট নাম্বারে কনভার্ট করার যে প্রসেস, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন ফাংশন ইন ওয়ান সেন্স, এবং সেটার জন্য একটা ফর্মুলা রয়েছে। তাহলে অ্যাক্টিভেশন ফাংশন কনসেপ্ট, ইজ দ্যাট ক্লিয়ার? There are three types of activation function, right? So first of all, what is the purpose of the activation function? Already you know, I mean, just convert a huge number into a smaller number, right? Okay. So there are three types of activation function. One is the binary step activation function. Binary step activation function হলো just এটা আমার নাম্বারটাকে either 0 অথবা 1 করে দেয়। এটা কি করে, আমার নাম্বারটা, binary step activation function is a threshold based activation function. If the input value is above certain threshold, then the neuron is activated. এখন ওই যে একটু আগে থ্রেশহোল্ড আমরা বলেছি, যে আমি বললাম যে ঠিক আছে ভ্যালুটা যদি 0.5 এর উপর হয় তাহলে আমার নিউরনটা অ্যাক্টিভেট হবে। ইউ নো নিউরন কনসেপ্ট ইজ দ্যাট হুইচ ক্যালকুলেটেড দ্য ভ্যালু, রাইট? এখন নিউরনকে তুমি অ্যাক্টিভ করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন দ্য সার্টেন ভ্যালু। সো নাও হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য বাইনারি স্টেপ ফাংশন? ক্যান এনিওয়ান টেল? It's convert the value either 1 or 0, right? You can see below there is a function f of x equal to 1 if x is greater than 0, right? If x is greater than 0, then you will find f of x 1. Or if the value means what? The value it is less than 0, then you can consider f of x is equal to 0. That means আমার আউটপুটটা যদি 0 কম আসে সেটাকে আমি 0 ধরবো, আর 0 বেশি আসে সেটাকে আমি 1 ধরবো। এটা হলো বাইনারি অ্যাক্টিভেশন ফাংশন। ক্লিয়ার কিনা? এবং এখানে দেখো খুব সুন্দর করে অনেকগুলো কথা বলেছে, আমার মনে হয় যে তোমরা একটু পড়ে নিও কাইন্ডলি। দেখো আমি একটা বোঝানোর জন্য পড়ি, বাকিগুলো আমি আর পড়বো না। ওকে, ইন দা বিলো ফিগার ইট আউটপুটস 1 অ্যাক্টিভেটেড, 1 হলো অ্যাক্টিভেটেড when the value greater than 0। এখন এই 0টা কি আসলে থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডটা তুমি আগে ঠিক করে নিবা। and outputs are 0 মানে not activated otherwise, right? Real life example বলছে if we want to predict that if a person is smoke or not, then the answer could only be yes or no। এখন যদি এই ধরনের সিচুয়েশন হয় যেখানে অ্যান্সার ইয়েস অথবা নো আসবে, সেক্ষেত্রে আমরা এই বাইনারি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। ইন দিস কেস বাইনারি স্টেপ ফাংশন ইজ দ্য বেস্ট চয়েস। কারণ তোমার দেখো এখানে তো অন্য কিছু দরকার নাই, তুমি স্মোকিং করো কি করো না, অ্যান্সার তো ইয়েস নোর বেশি কিছু আর কি আসবে। ইন দ্যাট কেস দ্য বেটার চয়েস টু ইউজ দ্যাট ইজ হোয়াট, যে বাইনারি অ্যাক্টিভেশন ফাংশন। এখানে তো আমরা অন্য কিছু ইউজ করে লাভ নেই। তো তাহলে গ্রাফটা কিরকম হবে দেখো, এরকম হবে। আর একটু যদি আমরা ডিসকাস করি লিমিটেশন, বাইনারি ফাংশনের আবার কিছু লিমিটেশন আছে। যদি আমরা যে আউটপুটটা এরকম পাই 0, 1, 2, 3, 4, তাহলে তো আমরা বাইনারি ইউজ করতে পারবো না, রাইট? অনলি 0, 1 পেলে আমরা ইউজ করতে পারবো। সো ডেরিভেটিভ কনসেপ্টটা তোমরা বুঝো। এখানে আমরা কি বলেছি, and derivative of x f of x equal to 0 for all x because derivative of constant 0 হয়। এখন এই
মোরওভার দ্য গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্টটা আমরা এখন আসিনি, তো আমরা এগুলো একটু যাই। এরপর আমরা আসি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন কি জিনিস। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের ফর্মুলা হচ্ছে f of x equal to ax, where a can be any constant, a একটা কনস্ট্যান্ট। তাহলে তুমি দেখো যদি x এর ভ্যালু থাকে, তাহলে আলটিমেটলি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন হলে এই গ্রাফটা এরকম হবে, লিনিয়ারলি আইদার পজিটিভ অথবা নেগেটিভ, যেহেতু এখানে f of x equal to ax। সো তোমার এ যদি ফিক্স থাকে, x এর মান কখনো যদি -1 হয়, কখনো +1 হয়, কখনো 3 হয়, কখনো -5 হয়, তাহলে এই গ্রাফটা এরকম লিনিয়ারলি হতে পারে, ইদার আপ অর ডাউন অর ইন ডাউন ডিরেকশন। So it has also some limitation, and non-linear activation function তোমরা একটু দেখি না, non-linear activation function বুঝতে পারছো। Then different types of non-linear activation function এর মধ্যে আমরা দেখি sigmoid or logistic activation function। তাহলে the sigmoid function curve looks like a S shape, sigmoid যেটা। sigmoid এর কনসেপ্টটা কি, সে S shape কেন হলো? If a person spoke or not, the answer we can get here is only yes or no, and sigmoid will transmit the value in some fraction range 0 to 1, right? Like, yes, it may give 0.778 or for no it may give 0. এখন যদি তোমার ধরো ক্যালকুলেশন করে রেজাল্ট আসে 0.778, তুমি কি 0.778 কনসিডার করবে? বলো, এটা তোমার তো, এটা তো স্মোকে তুমি ইয়েস অর নো, তোমার কি আসলে এটাতে রাখবা 0.778 রাখবা তুমি? No, sir. তখন আমি সেটাকে 1 এ নিয়ে যাবো, কোনটা নিয়ে যাবো? 1 এ নিয়ে যাবো। আর আমি তো জানি এখানে বা 0.334 কে আমি হয়তো 0 তে নিয়ে যাবো। তাহলে এখন আসো, দিস ইজ দ্য ফর্মুলা। x equal to f of x equal to 1 divided by 1 plus 1 plus e to the power minus x. So this is not the e to the power. How to read it? Can you tell me? আলমগীর বলো, তুমি তো এটা কিভাবে পড়বা? Can anyone read it? Sir, 1 by 1 plus e to the sir, inverse. Okay, dear. So the main reason why we use sigmoid function is because it exists between 0 and 1. Already you know. আচ্ছা, আরেকটা কারণ আছে, since the probability of anything exists only between the range 0 to 1, মানে কোনো কিছু সম্ভাবনা কিন্তু 0 আর 1 দিয়ে আমরা এক্সপ্রেস করি, সেটা একটা কারণ। Then tan of h, এটাকে বলে আমরা hyperbolic tangent activation function. So tan of h is also like a logistic sigmoid but better. The range of the tennis function is from -1 to 1. মানে tennis function যে ইউজ করি তাহলে তার গ্রাফটা S শেপের মতো হবে এবং সেটা -1 থেকে 1 এর মধ্যে হবে tan of h টা। তো tan of h এর ফর্মুলা হচ্ছে দিস, over here you can see the formula of tan of h. এখন আমরা দেখিনি, পরে আমরা রিয়েল অ্যাপ্লাই করব। Then there is another activation function that is called ReLU activation function. So সেটা একটু দেখে নিতে। And আরেকটা হলো gradient of the ReLU function. You can see. The next one is the softmax function. What is the purpose of the softmax function? Can be used for multi-class classification problem. This function returns the probability of a data point belonging to each individual class. মনে করো softmax function আমরা কখন ইউজ করি? আমার কাছে কতগুলো পিকচার আছে, ডগ, ক্যাট, রাইট, কাউ। তো এখানে মনে করো আমি এই ডগ, ক্যাট, কাউ পিকচার আছে 500, এই 500কে আমি 3টে ভাগে ভাগ করে ফেললাম, তাহলে 3টা ক্লাস হলো না? এখন নতুন আমি কোনো একটা ইমেজ দিব, সেটা দিয়ে আমি বলবো বলো তো এটা কি হওয়ার সম্ভাবনা, এটা কি কাউ না ডগ না ক্যাট? ও আমার বলে দিল যে কাউ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2, ডগ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3, আর ক্যাট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। তাহলে ম্যাক্সিমাম কি হচ্ছে, ক্যাট হওয়ার সম্ভাবনা 0.5। তাহলে আমি বললাম যে ঠিক আছে, এটা হলো ক্যাট। তাহলে এখানে কি মাল্টি ক্লাসের সাথে কম্পেয়ার করতে হয় না? And that's the purpose of softmax function, and this is the formula of softmax function. So there are also multivariate classifications, just read it out. Then learning rate. What is the purpose of the learning rate? Controlling the step size. Learning rate হলো অনেকটা এরকম যে মনে করো তুমি দৌড়াচ্ছ, তোমার যে কি বলে, তুমি দৌড়াচ্ছ, তোমার ফ্রেন্ড দৌড়াচ্ছে, ধরো একটা ডগ দৌড়াচ্ছে। লার্নিং রেট হলো মনে করো ইউ আর মুভিং অ্যাজ ওয়েল অ্যাজ ডগ ইজ মুভিং। হ্যাঁ, সো তাহলে তোমরা বাকিটুকু সেলফ লার্নিং করে ফেলো নাকি?